থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে চলছে এই সংবাদ সম্মেলন। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ওটা অলরেডি আমরা ওটা প্রতিবাদ এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে। ওখানে আমাদের আওয়ামী লীগ খুব সোচ্চার আছে, অন্যান্য সহযোগী সংগঠন। আর এটা আমরা তো সবসময় এটা প্রতিবাদ করেই যাচ্ছি, এটা নতুন না। আর শুধু প্রবাসী বাঙালি না, আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল। তার অপরাধটা কি ছিল? তার হাতে একটা কাঁচি ছিল, তাই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো। সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল। একজন মাজুর ব্যক্তি যে পঙ্গু, সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতে পারে না, হাঁটতে পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে। ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। আর স্কুল, তারপরে বিভিন্ন শপিং মলে, কোনো রেস্টুরেন্টে, এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত, যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। তো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা। আর আমাদের বাংলাদেশে এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে। তা সেটা আমাদের যেটুকু করার আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি রুহুল আমিন তুহিন, RTVতে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, থাইল্যান্ডে একটি সফল সফর শেষ করে আপনাকে ধন্যবাদ। পাশাপাশি সুযোগ পেয়ে আমি একটু ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প করছেন তার মধ্যে অন্যতম দুটি মেগা প্রকল্পের নিয়মিত উপকারভোগী আমি। একটা হচ্ছে মেট্রো রেল, যেটা দিয়ে প্রত্যেকদিন অফিসে আসি, আর একটা পদ্মা সেতু, যেটা দিয়ে আমি বাড়ি যাই। এজন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি থাইল্যান্ডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল কৃষি। আমার দাদা একজন প্রসিদ্ধ কৃষক ছিলেন, বলা হতো আমাদের বাড়িতে 12 মাসে 13 ফসল হতো। তো এই জন্য কৃষির প্রতি আমার একটা দুর্বলতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গত সংবাদ সম্মেলনে বলেছেন, বিভিন্ন সময় বলে থাকেন যে সমবায় ভিত্তিক কৃষির উপরে গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল সমবায় ভিত্তিক কৃষি। মাননীয় প্রধানমন্ত্রী, তো সেক্ষেত্রে আমি বিভিন্ন সময় অনেকের সাথে আলোচনা করে দেখেছি যে একটা আস্থার সংকট কাজ করে কৃষকদের মধ্যে, একটা ভয় কাজ করে যে আমার জমি থাকবে কিনা, আমার ফসল আমি ঠিকমতো পাবো কিনা। তো এই সমবায় ভিত্তিক কৃষি বাস্তবায়ন করার জন্য এই যে আস্থার জায়গাটা, এইটা অর্জন করার জন্য আপনার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এই বিষয়টা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। এখানে আমি একটা স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে যেটা হয় যে পরিবার যখন বড় হয়ে যায়, জমি ভাগ হয়ে যায়, জমিতে আল বসানো হয়, এরপরে ওটা চাষ করতে গেলে আমরা যদি এখন যান্ত্রিকীকরণ করতে চাই, তো সেটা করতে গেলে পরে তো আমাকে তো একটানা বড় জমি লাগবে। আমি তো ছোট ছোট খণ্ড খণ্ড জমিতে করতে পারবো না। সেখানে যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে আমাদের যতগুলি আইল আছে সেই আইলগুলি যদি জোড়া দেওয়া হয় তো ফরিদপুরের মতো মানে একটা জেলার সমান অতখানি চাষোপযোগী জমি আমাদের বের হয়ে আসবে। সেই জন্যই তিনি এই ব্যবস্থাটা নিয়েছিলেন। এবং আপনারা যদি স্মরণ করতে পারেন, তিনি কিন্তু এই কৃষি যান্ত্রিকীকরণের কথা, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুই বলতেন, যে ট্র্যাক্টর ব্যবহার, তারপরে রিপেয়ার ব্যবহার, বিভিন্ন সে যন্ত্রের মাধ্যমে ব্যবহার করা, চাষ করার জন্য জমি করা। আর মালিকানাটা কিন্তু মালিকানা যার মালিকানা তার থাকবে, মালিকানা তো কেউ নেবে না। আর এখন তো আমরা ডিজিটালাইজড করে ফেলেছি, সমস্ত রেকর্ড যার যাটা তার হাতেই থাকবে। কাজে কৃষকের জমি তো কখনো নেওয়া হবে না। আর এখন তো হচ্ছে এভাবে চাষ, সমলয় চাষটা হচ্ছে। সমলয়টা কিন্তু এই একই ধরনের, ওই অনেকটা মানে আমি বলবো যে আমাদের সমবায় ভিত্তিক সেটাকেই, যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। কাজে এখানে তো মানে আস্থা হারাবার কোনো
বিষয় নয়, বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ হবে।